কমার্স থেকে আজকে স্টার্ট করার কথা, তাই না? আসেন। E-commerce. E-commerce refers to business conducted using the internet. In addition to .com companies, traditional business such as banks and retailers continue to expand their internet presence. The growth in e-commerce is occurring because the internet has important advantages over more conventional marketplaces for many kinds of transactions. Enterprise system, a single software system that integrates data across an organization, thereby enabling all employees to have simultaneous access to a common set of data. All data are recorded only once in the company's centralized database. The unique data elements contained within a database can be linked together. Understand the importance of upholding ethical standard. মূলত ই-কমার্স নিয়ে হালকা করে আপনাদের একটা স্লাইড আমি অ্যাড করলাম। সেটা হলো ই-কমার্স মানে তো আপনারা সবাই জানেন, এখন আপনারা ফেসবুকের মাধ্যমে যে বিজনেসটা করে থাকেন এখন ওইটাকেই মূলত ই-কমার্স বলে। এখন হ্যাঁ, এখন ই-কমার্সটা মনে করেন একটা টাইমে ফ্যাক্টরির বিভিন্ন র ম্যাটেরিয়ালস গুলোও একটা টাইমে ম্যানুয়াল বা ট্রেডিশনাল ওয়েতে আনা হতো, কিন্তু এখন ই-কমার্সের মাধ্যমে ওই র ম্যাটেরিয়ালস গুলো কি করা হয়, অর্ডার করে দেওয়া হয়। যেমন আলিবাবা এক্সপ্রেস থেকে আপনি আপনার মেলামাইনের পাউডারটা লাগতেছে, আপনি আলিবাবা এক্সপ্রেসে যদি অর্ডার করে দেন, ওরা নিজেদের থেকে চাইলে আপনাকে মেলামাইনের ওই পাউডারটা অলরেডি আপনার কোম্পানির নামে কি করে দিবে, শিপমেন্ট করে দিবেন। আপনি এটা কাস্টমার্স থেকে আপনি ছড়িয়ে দিবেন, ছিড়িয়ে আপনি ইউজ করতে পারবেন। তো ওই জিনিসটা এখন ই-কমার্সের উপর চলে গেছে। ই-কমার্স বলতে শুধু আপনাদের ওইটা বললে হবে না যে স্যার আমি ব্যাগ অর্ডার করি, ওয়ালেট অর্ডার করতেছি, যে একটা প্রোডাক্ট অর্ডার করতেছি, ড্রেস অর্ডার করতেছি, ওইটা না। এখন ই-কমার্স সব দিক দিয়ে কি ব্রডলি এখন সবখানে ছড়িয়ে ছিটিয়েছে। ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা তাও এখানে একটু বলে দিই। এখন একটা সফটওয়্যারের মাধ্যমে হয়ে গেছে, সফটওয়্যারের মাধ্যমে সাপোজ আপনার কতটা অর্ডার হয়েছে আপনি সফটওয়্যারে দিয়ে দিচ্ছেন, ইনপুট দিয়ে দিচ্ছেন, এটা আউটপুটটা আপনি পেয়ে গেলেন। তারপর সেন্ট্রালাইজড ডাটাবেসে আপনার এখন অর্ডারটা হয়ে গেছে। এখন পুরো ওয়ার্ল্ডের কোথায় আছে দেখার তো দরকার নাই, আপনি সেন্ট্রাল যে ডেটাবেস আছে এখানে আপনি যাবেন, আপনি জানতেই পারবেন আমার এত কোয়ান্টিটি চায়না যাচ্ছে, এত কোয়ান্টিটি ইন্ডিয়াতে যাচ্ছে, এত কোয়ান্টিটি বাংলাদেশে যাচ্ছে। তো এখন আপনি মনে করেন এখানে আপনার যদি ইন্ডিয়া থেকেও একটা অর্ডার আসে, ওইখানে আপনি দিয়ে দিলেন যে আমার ইন্ডিয়াতে আমারও একটা অর্ডার কি হতে হবে, শিপমেন্ট হতে হবে। তো ওরা ওইভাবেই আপনার অর্ডারটা একসাথে ক্যালকুলেট করে ওইভাবে ওরা ব্যবস্থা নিয়ে ফেলবে। Upholding ethical standardটা পড়েন। The Institute of Management Accountants IMA standard of ethical conduct for practitioners of management accounting and financial management have two major parts which offer guidelines for ethical behavior, resolution for an ethical conflict. আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কি করছিলাম যে দুটো ইনস্টিটিউট ছিল, কি ছিল, সিএ সিপিএ গ্যাপ। তেমনি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর কি আছে আপনার আইএমএ আছে, স্ট্যান্ডার্ডস অফ এথিক্স। তো ওইটা কি কি বিষয় দেখে, এথিক্যাল বিহেভিয়ারটা দেখে, আর ইথিক্যাল কনফ্লিক্ট কোন ধরনের দ্বন্দ্ব আছে কিনা কোম্পানির মধ্যে, ওইটা ওরা কি করে রেগুলেশন করে থাকে। IMA guideline for ethical behavior recognize and communicate professional limitations that preclude responsible judgment. Companies আরেকটা আছে maintain professional competence, follow applicable laws, regulation and standards, provide accurate, clear, concise and timely decision support or information. আরো আছে কনফিডেন্সিয়ালি কিছু গাইডলাইন আছে যেগুলো জাস্ট টপ ম্যানেজমেন্ট জানে, এটা কারোর সাথে এরকম শেয়ার হয় না। Do not disclose confidential information unless legally obligated to do so. Do not use confidential information for unethical or illegal advantage. Ensure that subordinates do not disclose confidential information. একটা কোম্পানির কিছু ধরনের কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে, ওগুলা আনটিল এন্ড আনলেস, যেমন টেন্ডারিং এর ক্ষেত্রে আপনি বিড করতেছেন কত টাকা দিয়ে, এটা
এটা তো আপনি সবাইকে জানাতে পারবেন না। যদি সবাই জানে তাহলে আপনার কি হবে, আপনি টেন্ডারতে বিডিং করে তার থেকে আপনি ঠিকই আনতে পারবেন না, এটা আপনার খারাপ হবে। তো কিছু কনফিডেন্সিয়াল এরকম ইনফরমেশন থাকে, যতক্ষণ না আপনি লিগালি আপনার কাছে কোনো ধরনের পেপার ইস্যু না হচ্ছে ততক্ষণ এটা আপনার কোম্পানি আপনাকে কি রাখতে হবে, কনফিডেন্সিয়াল রাখার পারবে। ইন্টিগ্রিটি, mitigate to conflicts of interest and advise others of potential conflicts, refrain from contract that would prejudice carrying out duties ethically, abstain from activities that might discredit the profession. Credibility, communicate information fairly and objectively, disclose delays or deficiencies in information timelines, processing or internal controls. Third one, disclose all relevant information that could influence a user's understanding of reports and recommendation. I am a guideline for resolution of an ethical conflict. Follow employers' established policies for unresolved ethical conflict. Discuss the conflict with immediate supervisor or next highest uninvolved manager. If immediate supervisor is the CEO, consider the board of directors or the audit committee. Contact the levels above the immediate supervisor should only be initiated with the supervisor's knowledge, assuming the supervisor is not involved. Except where legally prescribed, maintain confidentiality. Clarify issues is a confidential discussion with an objective advisor. Consult an attorney as to legal obligation. সাপোজ মনে করেন আপনার একটা ইথিক্যাল কিছু একটা আপনার সাথে কনফ্লিক্ট হয়েছে আপনার ফিলো কলিগে, সেটা আপনি আপনার ইমিডিয়েট বস যদি আপনার কি হয়, ইমিডিয়েট সুপারভাইজার বা সাপোজ একটা কোম্পানিতে জিএম থাকে, সিনিয়র জিএম থাকে, তারপর কি থাকে, হেড থাকে, যেমন আমাদের বলে লেকচারার, সিনিয়র লেকচারার, এপি, তারপর ডিপার্টমেন্ট হেড, এটা হলো আমাদের ডেজিগনেশন। আর পজিশন হিসেবে লেকচারার সবার উপরে এইচওডি নিচে থাকে কে, আপনার কোঅর্ডিনেটর। এখন সাপোজ মনে করেন আমার সাথে আমার একটা কলিগের ঝামেলা হয়েছে, আমি কোঅর্ডিনেটরকে কি করলাম না, জানাইলাম। এখানে এটাই বলতেছে যে কোঅর্ডিনেটরকে না জানিয়ে আপনারা ওনাকেও জানান, না হলে ওনার উপরে যে ইমিডিয়েট উপরে এইচওডি স্যারকে জানান। আর এটার উপরে সেকেন্ডে এটা বলছে পয়েন্টে, যদি সিও হয়, যেমন আমাদের ভার্সিটির সিসিও কে হাসিব স্যার, তো মনে করেন যদি আপনার ইমিডিয়েট বস, যদি আমি এইচওডি পজিশন হোল্ড করি, আমার ওনারকে এইচওডি সাথে আমার ঝামেলা হবে, সিসিও স্যারকে না জানিয়ে আমি কাকে জানাবো, ইমিডিয়েট বস সিসিও স্যার না জানিয়ে আমি কাকে জানাবো, বোর্ড অফ ট্রাস্টি মেম্বার যারা তাদেরকে জানাবো। এটা সেকেন্ড পয়েন্ট এটা বলছে। আর immediate contact with levels above the immediate supervisor should only be initiated with the supervisor's knowledge, assuming the supervisor is not involved. আর এভাবে assume করতে হবে যে তোমার সুপারভাইজার তোমার কনফ্লিক্টের সাথে কি না ইনভলভ না, ওই হিসাব করেই তোমাদের কি করতে হবে, তোমাকে গিয়ে তোমাদের ডিসিশনটা জানানো। তাছাড়াও এখানে বলছে যে লিগ্যাল অ্যাপ্লিকেশনের জন্য লয়ার, অ্যাটর্নি, এইসব মানে আইনি কেউ থাকলে, লিগ্যালি কেউ থাকলে ওদের সাথে একটু ডিসকাশন করতে বলছে। Why have ethical standards? Ethical standards in business are essential for a smooth functioning advanced market economy. Second one, without ethical standard in business, the economy and all of us who depend on it for jobs, goods and services would suffer. Abandoning ethical standards in business would lead to a lower quality of life with less desirable goods and services at higher prices. Company cost of contracts. Broad-based statements of a company's responsibilities to employees, customers, suppliers, and to the communities in which the company operates. International level,
The Code of Ethics for Professional Accounts, issued by the International Federation of Accountants (IFAC), govern the activities of professional accountants worldwide. In addition to competence, objectivity, independence, and confidentiality, the IFAC's code deals with the accountant ethical responsibilities in taxes, independence, fees and commission, advertising, and solicitation, handling of monies, cross-border activities. Corporate governance, board of directors, incentives, and monitoring for top management. Top management to pursue objective of stakeholders. Stakeholders দের নিচে আছে employees, customers, creditors, suppliers, and the communities in which the company operates. And first আছে দেখেন, an effective corporate governance system should also protect the interest of the company's stakeholders. Enterprise risk management, a process used by company to proactively identify and manage risk. Should I try to avoid the risk, share the risk, accept the risk, or reduce the risk? Once a company identifies its risk, perhaps the most common risk management techniques is to reduce risk by implementing specific controls. CMA, a management accountant who has the necessary qualification and passes a rigorous professional exam earns the right to be known as a certified management accountant, CMA. গ্যাপের মতো এটা একটা কি আপনাদের একটা গ্যাপ যেমন আমাদের ছিল তেমনি সিএমও কি এক ধরনের একটা কোম্পানি যেটার মাধ্যমে কি হয় রুলস রেগুলেশন করা হয়। এখন প্রিভিয়াস স্লাইডে যাই আমরা। সেটুকু তো পড়াইছি আপনাদেরকে। এথিক্যাল স্ট্যান্ডার্ডটা কেন লাগে একটা কোম্পানির জন্য? দেখবেন আপনারা প্রথমে আছেন মার্কেট অ্যাডভান্স মার্কেট ইকোনমির জন্য, ঠিক আছে? অ্যাডভান্স মার্কেট ইকোনমির জন্য এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে। তারপর যে কোম্পানির আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ড সব কিছুগুলো মেনটেন থাকে, ওই কোম্পানির জবস, গুডস, সার্ভিসেসগুলো অন্যগুলোতেই কি থাকে ভালো থাকে। কস্ট অফ কন্ডাক্ট যদি মেনটেন করে থাকে, এনভায়রনমেন্টটা ভালো থাকবে, এখানে কনফ্লিক্ট কম হবে, তো একটা মানুষ যখন জব করবে তার ভালো লাগবে। বিভিন্ন ইস্যু আছে যেমন আপনাদের মানে এডুকেশন নিয়ে, ছুটি নিয়ে, হ্যাঁ বিভিন্ন ধরনের ছুটি আছে, মেয়েদের ছেলেদের আলাদা আলাদা সিক লিভ আছে, তারপর আপনার ক্যাজুয়াল লিভ আছে, তারপর ইয়ারলি একটা লিভ আছে, তো অন্য অন্য ধরনের বিভিন্ন ধরনের লিভ আছে। তো ওগুলো সবগুলো যখন মেনটেন করে, ঠিক আছে, তখন একটা কোম্পানিতে আপনারা জব করে কি করে মজা পাবে। Abandoning ethical standards in business would lead to a lower quality of life with less desirable business at higher prices. আবার অনেক কোম্পানি অ্যাবান্ডনিং করে এথিক্যাল স্ট্যান্ডার্ডটা মানে বিজনেসের ক্ষেত্রে লোয়ার কোয়ালিটিতে, কিন্তু আপনাদের পেজগুলো মানে ওয়েজেস বেতনগুলো একটু হায়ার প্রাইস দেখা যাচ্ছে আমি ভালো দিচ্ছি, বাট ভিতরের কোম্পানির একদম ঠিক খারাপ। কোম্পানির কিছু কোড অফ কন্ডাক্ট আছে, এমপ্লয়িজ, কাস্টমার, সাপ্লায়ার্স, তিনজনকে মিলে স্টেটমেন্ট মানে ওইটা নিয়ে কোম্পানি কি থাকে সবসময় রেসপন্সিবিলিটি নিয়ে থাকে। মনে করেন এমপ্লয়িজ, কাস্টমার আর আপনার সাপ্লায়ার্স, ওই তিনজনের সব কিছু অপারেট করার জন্য ওরা কিছু কোড অফ কন্ডাক্ট মেনটেন করে থাকে ওই আইএফএসির মাধ্যমে। ওইখানে অনেক কিছুই আছে, যেমন ট্যাক্সেস, ট্যাক্স ঠিক মতো দিচ্ছে নাকি, ইন্ডিপেন্ডেন্টলি আছে নাকি, ফিস অ্যান্ড কমিশন, বিভিন্ন কোম্পানির ফিস কমিশন, তারপর ক্রস বর্ডার অ্যাক্টিভিটিসে কোনো ইলিগাল কিছু করতেছে নাকি। কারণ সাপোজ মনে করেন কিছু কিছু জায়গায় ইন্ডিয়াতে আপনার কিছু কিছু ইন্ডিয়াতে কিছু কিছু স্টেটে দেখবেন যে অ্যালকোহল অ্যালাউড, আবার কিছু কিছু স্টেটে অ্যালকোহল অ্যালাউড না। হ্যাঁ, ইন্ডিয়াটা বাংলাদেশের মতো একটা ছোট কান্ট্রি না, এটা অনেক ব্রড কান্ট্রি। তেমনি কানাডাতে কিছু কিছু জায়গায় আপনার কি বিভিন্ন জিনিস আপনার লিগ্যাল আছে, আবার কিছু জিনিস ইলিগ্যাল আছে। কোম্পানি এটা ক্রস বর্ডার অ্যাক্টিভিটির মাধ্যমে
এটা দেখে যে আমার দেশে যে জিনিসটা ইম্পোর্ট করা হচ্ছে ওইটা কি বাংলাদেশের জন্য লিগ্যাল নাকি হবে, ইলিগাল জিনিস ইম্পোর্ট হবে না। আর যে জিনিস আমি এক্সপোর্ট করতেছি, হ্যাঁ, যে দেশে আমি এক্সপোর্ট করতেছি ওই দেশে কি আমার এই জিনিসটা লিগ্যালি হ্যান্ডেল হয় নাকি ইলিগাল হ্যান্ডেল হয়, ওগুলো সবগুলো কি দেখে ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস মাধ্যমে রিটেন করা হয়। আর কর্পোরেট গভর্নেন্স যেটা একটা প্রতিটা কোম্পানিতে থাকে, মানে একটা পুরো কোম্পানিটাকে মেনটেন করার জন্য বোর্ড অফ ডিরেক্টরস থাকবে, টপ ম্যানেজমেন্ট থাকবে, স্টক হোল্ডার থাকবে। বোর্ড অফ ডিরেক্টরস কোম্পানির মূল মালিক, ওরা এভাবে করে পাবলিক লিমিটেড কোম্পানিকে ওরা রেডি করার পর ওরা একটা টপ ম্যানেজমেন্ট করে, ওরা এমপি দেখেন, সিইও দেখেন, সিএফও দেখেন, ওগুলো ওই টপ ম্যানেজমেন্ট, বোর্ড অফ ডিরেক্টরস ওই টপ ম্যানেজমেন্টকে রেডি করে দেয়। তোমাদের থেকে আমি কি নিব, রিপোর্টটা নিব। তারপর থাকে স্টক হোল্ডার। স্টক হোল্ডার হলো পাবলিক লিমিটেড কোম্পানি, আপনি দেখবেন কিছু জিনিস কি করে দেয় স্যার, বিভিন্ন স্টক এক্সচেঞ্জে শেয়ার বিক্রি করে। তো এখানে 1% 2% বা 0.5% শেয়ার হোল্ডার থাকে, ওরা স্টক হোল্ডার থার্ড লেভেলে থাকে। তারপর ওদের পরে জায়গা হচ্ছে আপনার কাদের, এমপ্লয়িজ, কাস্টমার, ক্রেডিটর, সাপ্লায়ার। এমপ্লয়িজ যারা যারা আছে বিভিন্ন এমপ্লয়িজ ওরা। তারপরে থাকে কাস্টমার্স। কাস্টমার বলতে আপনারটা যখন একটা কোনো প্রোডাক্টিভ কোম্পানি থাকবে, যেমন সাপোজ আপনি টেলিভিশন প্রোডাকশনে যান, আপনার একটা এক্সট্রা করে এক ধরনের কাস্টমার বেস থাকবে যারা আপনার টেলিভিশনগুলো কিনবে, ওইটা একটা। আর ক্রেডিটার্স, আপনার টেলিভিশনের যে র মেটেরিয়ালসগুলো কিনবেন, ওইটা কি আপনি কোনো কার থেকে নেবেন না, মানে কোনো একজন থেকে নেবেন, সাপ্লায়ার থেকে। তো ওইখানে সাপ্লায়ারটা আপনার ক্রেডিটার্সও হতে পারে। কেমনে ক্রেডিটার্স হবে, ওর থেকে যখন আপনি বাকিতে নেবেন র মেটেরিয়ালসগুলো, ও তো আপনার ক্রেডিটার্স থাকবে, কারণ আপনি ওর কাছ থেকে কি পান, ও আপনার কাছে টাকা পায়। তো আপনার ও কি আপনার জন্য দায়, ক্রেডিটার্স আর সাপ্লায়ার্সও আবার সাপ্লায়ার্সও, কারণ আপনাকে সাপ্লাই করতেছে র মেটেরিয়ালসগুলো। আর রিস্ক নিয়ে হালকা করে বলছে, রিস্ক মনে করেন রিস্ক, প্রতিটা কোম্পানির রিস্ক কেমনে ম্যানেজ করতে হয় এটা নিয়ে ফাইন্যান্স অনেক বড় একটা চ্যাপ্টার আছে, ওইদিকে না যায়। রিস্কটা কিছু আছে সিস্টেমেটিক রিস্ক আর কিছু আছে আনসিস্টেমেটিক রিস্ক। যেমন সিস্টেমেটিক রিস্ক বলতে যে এখন খুব বেশি গরম পড়তেছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে মার্চ পর্যন্ত গরম হবে, সবাই জানে, সামার সেশন সবাই জানে গরম হবে। সেই টাইমে যদি হঠাৎ করে এরকম বৃষ্টি হয়ে অতিবৃষ্টি করে বন্যা হয়ে যায়, ওইটা তো আনসিস্টেমেটিক রিস্ক। সবাই জানে এই টাইমে কি হবে না, কোন ধরনের ঋণ হবে না, ওই টাইমে যখন ক্ষতিটা হয় এটা আনসিস্টেমেটিক রিস্ক। আর সিস্টেমেটিক রিস্ক হলো বেশি বৃষ্টি, বেশি গরম পড়বে, ঠিক আছে, সে টাইমে এসি প্রোডাকশন আমাকে বাড়ায় দিতে হবে, কারণ এসি কোয়ান্টিটি বাড়বে, ডিমান্ড বাড়বে, গরমের জন্য সবাই এসির প্রতি একটা দিক থাকবে, সবার ডিমান্ড থাকবে, ঠিক আছে। এটা এরকম বৃষ্টি চলে আসবে, ঠান্ডা হয়ে যাবে, মানুষ এসি কিনবে না, এটা আনসিস্টেমেটিক, সে এটা কল্পনা করতে পারে না।